আজকের আয়োজনে উপস্থিত সরকারি সাদত কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া, আয়োজক কমিটির সম্মানিত আহ্বায়ক, ইতিহাস বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর তাহমিনা খান, আয়োজক কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আজকের বিতর্কের পক্ষ এবং বিপক্ষ দল, পক্ষ দল পদার্থবিদ্যা বিভাগ, বিপক্ষ দল সমাজকর্ম বিভাগ। সম্মানিত সুধী, বিতর্ক হচ্ছে যুক্তি, তর্ক এবং তথ্যের সমন্বয়। নিশ্চয়ই আমাদের তার্কিকবৃন্দ সারিত যুক্তি, তাদের উপস্থিত বুদ্ধি দ্বারা যুক্তিখণ্ডন, যাকে আমরা তর্ক বলে থাকি, এবং তাদের প্রচেষ্টাগত লব্ধ তথ্যের বিশ্লেষণের মাধ্যমে তাদের বক্তব্য উপস্থাপন করবেন। বিশেষত এই বিষয়গুলোর পাশাপাশি যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ, সঠিক সময় দেয়া এবং আকর্ষণীয় উপস্থাপনা নিঃসন্দেহে বিতর্ককে হৃদয়গ্রাহী করে তোলে। সম্মানিত সুধী, আজকের বিতর্কের বিষয় একমাত্র শুদ্ধাচার চর্চার মাধ্যমে উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব। বিষয়ের পক্ষে বলবে পদার্থবিদ্যা বিভাগ এবং বিষয়ের বিপক্ষে বলবে সমাজকর্ম বিভাগ। আমি প্রথমে পক্ষ দলের প্রথম বক্তা মার্জিদা আক্তারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। প্রত্যেক বক্তা 4 মিনিট সময় পাবে। 3 মিনিট পর সতর্ক ঘন্টা বাজবে এবং চতুর্থ মিনিটে চূড়ান্ত ঘন্টা বাজবে। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরে যদি বক্তব্য চলতে থাকে সেটা তার নেতিবাচক মার্কিং হিসাবে গণ্য হয়। এই জন্য বক্তাদেরকে বিশেষভাবে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, 3 মিনিট পর সতর্ক ঘন্টা বাজবে এবং চতুর্থ মিনিটে চূড়ান্ত ঘন্টা বাজবে। অবশ্যই তারা যেন তাদের সময়ের দিকে খেয়াল রেখে তাদের বক্তব্য উপস্থাপন করে। তো আমি প্রথমে আজকের আয়োজনে পদার্থবিদ্যা বিভাগের প্রথম বক্তা মার্জিদা আক্তারকে তার বক্তব্য উপস্থাপনের অনুরোধ করছি। শুদ্ধাচার চর্চা করি, উৎকৃষ্ট জীবন গড়ি। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দল এবং উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে একমাত্র শুদ্ধাচার চর্চার মাধ্যমেই উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব। বিষয়টির পক্ষে বলছি। মাননীয় মডারেটর, শুরুতেই আমাদের বিষয়টিতে শুদ্ধাচার চর্চার পূর্বে একমাত্র শব্দটি ব্যবহার করে এখানে শুদ্ধাচার চর্চাকে মূল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মাননীয় মডারেটর, আমরা যদি আজকের বিষয়টিকে লক্ষ্য করি তাহলে এর 3টি মূল দিক পাচ্ছি। সেগুলো হলো শুদ্ধাচার, চর্চা এবং উৎকৃষ্ট জীবন। শুরুতেই বলছি শুদ্ধাচার সম্পর্কে। মাননীয় মডারেটর, শুদ্ধাচার হলো শুদ্ধ আচার, অর্থাৎ যে আচার আচরণ এবং জীবনযাপন ব্যবস্থায় সৎ, ন্যায়পরায়ণ এবং নৈতিকতার মানদণ্ডে গ্রহণযোগ্য। এবং শুদ্ধাচার নিজেই একটি বিশুদ্ধতায় পরিপূর্ণ শব্দ। অন্যদিকে শুদ্ধাচার চর্চা এবং ধর্মীয় শিক্ষা কিন্তু একই সূত্রে গাঁথা। এবার বলছি চর্চা নিয়ে। মাননীয় মডারেটর, চর্চা অর্থ হচ্ছে অনুশীলন, আলোচনা এবং অভ্যাস, অর্থাৎ কোনো বিষয় বা কাজকে বারবার অনুশীলন করার মাধ্যমে এবং তার প্রয়োগের মাধ্যমে সেই কাজটি অর্জন, সেখানে উন্নয়ন এবং সেটিকে অভ্যাসে পরিণত করার প্রক্রিয়াই হলো চর্চা। এবার বলছি উৎকৃষ্ট জীবন সম্পর্কে। মাননীয় মডারেটর, উৎকৃষ্ট জীবন বলতে আদর্শ, সৎ, নৈতিক এবং সুখময় জীবনকে বোঝায়। অর্থাৎ উৎকৃষ্ট জীবন কেবল ভোগবিলাস বা অর্থ সম্পদে পরিপূর্ণ নয়, বরং নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ সমৃদ্ধ জীবন। এবার আসছে বিস্তারিত আলোচনায়। মাননীয় মডারেটর, ব্যক্তি জীবনে শুদ্ধাচার চর্চা একজন মানুষকে চারিত্রিক দৃঢ়তা বৃদ্ধিতে সহায়তা করে। শুদ্ধাচার চর্চা মানুষকে সৎ, নীতিবান, নিরপেক্ষ, পক্ষপাতহীন, সহানুভূতিশীল, সমাজ কল্যাণী এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। মানুষের মধ্যে একমাত্র শুদ্ধাচার চর্চার মাধ্যমেই
সম্ভব। মাননীয় মডারেটর, কারণ আমরা যদি লক্ষ্য করি এই গুণাবলীগুলো যখন মানুষের মধ্যে না থাকে তখনই কিন্তু সমাজে বিভিন্ন ধরনের অনৈতিকতা, অনিয়ম, অন্যায়, অবিচার, জুলুম, শোষণ এবং দুর্নীতি পর্যন্ত মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। মাননীয় মডারেটর, তাই সমাজের মানুষের জন্য সুখাচার চর্চা থাকা অতীব আবশ্যক বিষয়। অতীব আবশ্যক। সমাজে ধীরে ধীরে মৌলিক সমস্যা এই সৃষ্টিগুলো থেকে যদি আমরা সমাজকে বাঁচাতে চাই, এই সমস্যাগুলো নিরসন করতে হবে। উৎকৃষ্ট জীবন যাপনের ক্ষেত্রে, উৎকৃষ্ট জীবন গড়ে তোলার ক্ষেত্রে আমাদের একমাত্র সুখাচারই প্রয়োজন, যার কোনো বিকল্প নেই। মাননীয় মডারেটর, আমরা জানি রাষ্ট্র গড়ে ওঠে সমাজ, ব্যক্তি এবং জাতি নিয়ে। এজন্যই হয়তো জন এফ কেনেডি বলে গেছেন, যে জাতি সুখাচার অনুসরণ করে না তারা একদিন নিজেদেরই ধ্বংস ডেকে আনে। তাহলে প্রতিপক্ষ যেখানে সুখাচার ব্যতীত জাতি নিজেই টিকে থাকা যায়, সেখানে আপনি কিভাবে সুখাচার ব্যতীত উৎকৃষ্ট জীবন গড়ে তুলবেন? প্রশ্ন হলো। মাননীয় মডারেটর, পরিশেষে আবারও বলতে চাই, উৎকৃষ্ট জীবন গড়ে তোলার জন্য একমাত্র সুখাচার ব্যতীত অন্য কোনো বিকল্প নেই। তাই প্রতিপক্ষ দলকে বলতে চাই, আমাদের সাথে কণ্ঠে মিলিয়ে বলবে, একমাত্র সুখাচার চর্চার মাধ্যমে উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ পদার্থবিদ্যা বিভাগে প্রথম বক্তা মার্জিদা আক্তার। এ পর্যায়ে বিপক্ষ দলের প্রথম বক্তা মারিয়া জান্নাত মেঘলাকে তার বক্তব্য উপস্থাপনের অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় একমাত্র সুখাচার চর্চার মাধ্যমে উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব। বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। শুরুতে তিনটি বিষয়ে সংজ্ঞায়ন করছি: সুখাচার, চর্চা, উৎকৃষ্ট জীবন। ব্যক্তি পর্যায়ে সুখাচার অর্থে বোঝায় কর্তব্যনিষ্ঠা, চরিত্রনিষ্ঠা ও সততা। বাংলা একাডেমির অভিধান অনুযায়ী চর্চা হলো কোনো বিষয় বা কাজের অনুশীলন বা অভ্যাস, এবং উৎকৃষ্ট জীবন বলতে বাংলা একাডেমির অভিধান অনুযায়ী সেই জীবনকে বোঝায় যা নৈতিক, সামাজিক, মানসিক ও শারীরিক উৎকর্ষতায় পরিপূর্ণ। উৎকর্ষ জীবন একটি ব্যাপক ও বিস্তৃত বিষয়, যা শুধু একটিমাত্র বিষয় চর্চার মাধ্যমে গড়ে তোলা কখনোই সম্ভব নয়। এজন্য প্রথমেই দরকার একজন ব্যক্তির জন্মের পর থেকে সুষ্ঠু সামাজিকীকরণ প্রক্রিয়ার চর্চা। সমাজবিজ্ঞানী এমিল ডুর্কহেইম সামাজিকীকরণ প্রসঙ্গে বলেছেন, সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আ পারসন লার্নস টু বি আ ফাংশনাল মেম্বার অফ সোসাইটি। অর্থাৎ সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি সমাজের রীতিনীতি, মূল্যবোধ, আচরণ শিখে সমাজে সম্পৃক্ত হতে পারে। সামাজিকীকরণের অনেক মাধ্যম রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি মাধ্যম হলো পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাষ্ট্র, লোকাচার ইত্যাদি। সামাজিকীকরণের প্রক্রিয়া শুরু হয় মূলত ছোটবেলা থেকেই। শিশুর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে পরিবার। পরিবারে শিশুর চিন্তা, আবেগ ও কর্মের অভ্যাস গঠিত হয়। শিশু পরিবার থেকে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাও গ্রহণ করে। পরিবার থেকে একটি শিশু আচার আচরণ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করে। সুতরাং সমাজের একজন যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিত্বপূর্ণ সদস্য হিসেবে গড়ে তোলার জন্য পরিবারের অবদান সবচেয়ে বেশি। অতঃপর সামাজিকীকরণের দ্বিতীয় মাধ্যম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। পরিবার শিশুর সামাজিকীকরণের সূচনা হলেও এর পরিপূর্ণতা আসে বিদ্যালয়ে আসার মধ্য দিয়ে। শিশুর আচার আচরণ, আদর্শ, মূল্যবোধ, বিশ্বাস, নিয়মকানুন বিশেষ করে সমাজের সম্পদশালী সদস্য হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। সামাজিকীকরণের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা অন্যতম। ধর্মীয় বাণী মানব শিশুকে নেতিবাচক কাজ থেকে বিরত রাখে। যেসব শিশু কিশোররা ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে চলে না, তারা সমাজ অনুমোদিত পথে চলতে পারে না। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, রাষ্ট্রকে একটি সামাজিক সংগঠন বলা হয়। সামাজিকীকরণে রাষ্ট্রের ভূমিকা অপরিহার্য। অর্থাৎ রাষ্ট্র নাগরিকের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারে। এজন্য রাষ্ট্র বিভিন্ন বিধিবিধান
অর্থাৎ শুদ্ধাচার সামাজিকীকরণের একটি অংশ, যেখানে সুষ্ঠু সামাজিকীকরণের মাধ্যমে আমরা অনায়াসে শুদ্ধাচার চর্চা করে ফেলতে পারছি, সেখানে শুধু শুদ্ধাচার দিয়ে কিভাবে উৎকৃষ্ট জীবন নির্ধারণ করতে পারে প্রশ্ন থেকে গেল প্রতিপক্ষের কাছে। আমরা বলতে পারি সুষ্ঠু সামাজিকীকরণ চর্চার মাধ্যমে উৎকৃষ্ট জীবন গড়ে তোলার পথ তৈরি হয়। ধন্যবাদ মাননীয় মহোদয়। ধন্যবাদ মারিয়া জান্নাত মেঘলাকে। এ পর্যায়ে পক্ষ দলের দ্বিতীয় বক্তা নুসরাত জাহানকে তার বক্তব্য উপস্থাপনের অনুরোধ করছি। সত্যের পথ ধরে চলি, ন্যায়ের মশাল জ্বালি, শুদ্ধাচারের গড়ে তুলি জীবন কাহিনী খাঁটি, যেখানে আমাদের জীবনের মূল মন্ত্র শুদ্ধাচারের শিক্ষা এবং তার চর্চা করা। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ এবং উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে একমাত্র শুদ্ধাচার চর্চার মাধ্যমে উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব। আজ আমি ও আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, যেখানে উৎকৃষ্ট জীবন গঠনে শুদ্ধাচারের ছোঁয়া রয়েছে, সেখানে আজ প্রশ্ন তোলা হচ্ছে উৎকৃষ্ট জীবন গঠনে শুদ্ধাচার চর্চা নাকি একমাত্র নয়। প্রতিপক্ষ, আজ আপনি আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি কেন? জ্ঞান চর্চার জন্য। যেখানে জ্ঞানের বিকাশের সমানই হচ্ছে শুদ্ধাচার চর্চা, সেখানে জ্ঞান হয় সেই জ্ঞান পুঁথিগত বা বিবেকের দরজায় বা নৈতিকতার, তার সবই শুদ্ধাচার চর্চারই অংশ। এই কারণে প্রতিপক্ষ আজ আপনি আমি এখানে উপস্থিত। বর্তমান পরিস্থিতি থেকে যদি তাকাই, তাহলে দেখতে পারবো সমাজটা ঘুরে গেছে দুর্নীতি, ঘুষ, প্রতারণা, অর্থনৈতিক বৈষম্য, মাদকাসক্তি, মাদক ব্যবসা ইত্যাদি, যার মূলে রয়েছে একমাত্র শুদ্ধাচার চর্চার অভাব। কেননা শুদ্ধাচারের চর্চার মাধ্যমে আজ আমাদের সমাজের বর্তমান পরিস্থিতিকে আমরা শালীন ও সুন্দর করে গড়ে তুলতে পারবো। বর্তমানে প্রচলিত একটি প্রথা রয়েছে ক্ষমতার অপব্যবহার, যেখানে মানুষ ক্ষমতাকে প্রধান হাতিয়ার বানিয়ে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত। প্রতিপক্ষ, তাদের মধ্যে ক্ষমতা এবং ক্ষমতার সঠিক প্রয়োগের সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করছে তারা। তার প্রধান কারণ হচ্ছে শুদ্ধাচার চর্চার অভাব। যদি তাদের মধ্যে শুদ্ধাচার চর্চার বিষয়টি থাকতো প্রতিপক্ষ, তাহলে তাদের মধ্যে ক্ষমতার সাথে অপব্যবহার শব্দটি কখনোই যুক্ত হতো না। গত জুলাইয়ের কথা আমার প্রতিপক্ষ কি ভুলে গেছেন? যেখানে বড় বড় তথাকথিত শিক্ষিত কর্মকর্তাদের আদেশে ছাত্রদের উপরে গুলি বর্ষণ করা হয়েছে, তারা এই নির্মমতা আমাদেরকে কেন দেখতে হয়েছে প্রতিপক্ষ? এর জন্য দায়ী শুদ্ধাচার চর্চার অভাব। মাননীয় মডারেটর, বর্তমানে তথ্য প্রযুক্তির সহজলভ্য হওয়ার কারণে আমাদের যুব সমাজে পশ্চিমা বিশ্বে অপসংস্কৃতির সাথে ব্যাপকভাবে জড়িয়ে পড়ছে। এতে যেমন যুব সমাজ তাদের নৈতিকতায় নীতি হারিয়ে ফেলছে, তেমন তারা সমাজের জন্য হয়ে যাচ্ছে বিপজ্জনক। এর ফলে কি রয়েছে প্রতিপক্ষ? এর ফলে শুদ্ধাচারের চর্চার অভাবই নয় কি? প্রশ্ন রয়ে গেলে আশা করছি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই, যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এদের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পারবো তারা প্রযুক্তিগতভাবে উন্নতির শিখরে অবস্থান করছে। প্রযুক্তি যেন তাদেরকে উন্নতির শিখরে পৌঁছে দিচ্ছে। তাহলে প্রতিপক্ষ, আধুনিকতার উচ্চ শিখরে থাকা সত্ত্বেও তাদের মধ্যে এখনো বর্ণ বৈষম্য কেন প্রতিপক্ষ? এই জন্য কারণ হিসেবে দায়ী করা হয় শুদ্ধাচার চর্চার অভাব। তাই নয় কি? আশা করছি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, প্রতারণা প্রকৃতির সাথে আমরা সকলে পরিচিত। একদল অসাধু ব্যবসায়ীগণ অধিক মুনাফা লাভের আশায় তাদের নৈতিকতার নীতিকে যেন বিলিয়ে দিচ্ছে। মাননীয় মডারেটর, বর্তমানে প্রচলিত প্রতারণা ব্যবসাগুলোর মধ্যে রয়েছে খাদ্যের ভেজাল, চড়া দামে খাদ্যদ্রব্য বিক্রি, সিন্ডিকেট ব্যবসা ইত্যাদি। একমাত্র শুদ্ধাচার চর্চার মাধ্যমে প্রতারণামূলক ব্যবসাগুলো সংগঠিত হচ্ছে। তাই নয় কি প্রতিপক্ষ? আশা করছি উত্তর দিয়ে যাবেন। তাই প্রতিপক্ষ, পরিশেষে বলতে চাই, আসুন আমাদের কণ্ঠে কণ্ঠ মিলে বলুন, একমাত্র শুদ্ধাচার চর্চার মাধ্যমে উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নুসরাত জাহানকে। এ পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মালিহা জামান লুবাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি।
আমাকে সুযোগ প্রদানের জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে একমাত্র শুদ্ধাচার চর্চার মাধ্যমে উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব। আমি এর বিপক্ষে অবস্থান করছি। প্রথমে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা কিছু প্রশ্নের যুক্তি খণ্ডন এবং উত্তর দিয়ে যাচ্ছি। তিনি শুদ্ধাচারের সংজ্ঞা দিলেন, বললেন শুদ্ধাচার। কোন ধরনের শুদ্ধাচারের কথা বললেন তা ঠিক জানি না। আবার বললেন রাষ্ট্র গড়ে ওঠে সমাজ, পরিবার এবং পরিবার নিয়ে, কিন্তু এগুলো কিন্তু সামাজিকরণেরই উপাদান। প্রতিপক্ষ বন্ধুরা বললেন শুদ্ধাচার একমাত্র উপায়, কিন্তু আমি প্রতিপক্ষকে জিজ্ঞেস করছি শুদ্ধাচার শেখা হয় কোথা থেকে? প্রতিপক্ষ, মানুষ জন্মগতভাবে ন্যায়পরায়ণ বা শুদ্ধাচারী হয়ে জন্মায় না। সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নৈতিকতা বোধ গড়ে ওঠে। উদাহরণস্বরূপ মহাত্মা গান্ধীর ন্যায়পরায়ণতা ও অহিংসার চর্চা তার পরিবার সমাজ থেকেই শেখা। তিনি সামাজিকরণের মাধ্যমে তার জীবন দর্শন গড়ে তুলেছেন, অর্থাৎ শুদ্ধাচার ভিত্তি হচ্ছে সামাজিকরণ। পরিবার, যদি নেলসন ম্যান্ডেলার কথা বলি, ছোটবেলা থেকে পরিবার ও সমাজের মাধ্যমে তিনি নৈতিকতা এবং নেতৃত্বে শিখেছেন। তার সুস্থ সামাজিকরণের কারণে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে গড়ে উঠেছেন। ভাবুন তো, একজন নিঃসঙ্গ মানুষ গভীর জঙ্গলে বসবাস করছে, তার কাছে সমস্ত শুদ্ধাচারের জ্ঞান আছে, কিন্তু নেই কোনো সামাজিক সংযোগ, নেই কোনো পারস্পরিক বোঝাপড়া। সে মানুষ কি একা সমাজ গড়ে তুলতে পারবে? অন্যদিকে শুদ্ধ সামাজিকরণ দ্বারাই উৎকৃষ্ট জীবন পাবে। শুদ্ধাচার ব্যক্তি নৈতিক দিক তৈরি করতে পারে, কিন্তু মানুষের মানসিক শক্তি, সহযোগিতার মনোভাব, দলগত কাজের ক্ষমতা কেবল সুস্থ সামাজিকরণের মাধ্যমে সম্ভব। উদাহরণ দিই, খেলাধুলার দলগুলোর কথা ভাবুন। একজন খেলোয়াড় যতই ভালো হোক না কেন, দলগত চর্চা, পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তারা সফল হয়। এরপর আপনারা দল হয়ে বিকল্প মঞ্চে এসেছেন, আপনাদের মধ্যে সংযোগ, সমন্বয় এবং দলগত চর্চার মাধ্যমে ফাইনাল পৌঁছেছেন, অর্থাৎ আপনারা নিজেরাই সুস্থ সামাজিকরণের চর্চা করছেন, শুদ্ধাচারের নয়। আমরা যদি সরকারি আমলা শুধু শুদ্ধাচারের চর্চায় করেন, কিন্তু তার কাজ করার ক্ষমতা বা সহকর্মীদের সাথে সমন্বয় না থাকে, তাহলে তিনি কিন্তু চাকরির জীবনে উৎকৃষ্ট জীবন পাচ্ছে না। একজন ব্যক্তি যতই শুদ্ধাচারী হোক, যদি তার সমাজ সমাধানের জন্য দক্ষতাই না থাকে, তবে তার শুদ্ধাচার কোনো কাজেই আসবে না। উদাহরণস্বরূপ 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথাই ভাবি। একজন শুদ্ধাচারী কিছু মানুষকে স্বাধীন করতে পারেনি, লাখো লাখো মানুষের সুস্থ সামাজিকরণের সমন্বয়ে দলগত চেতনায় সেই বিজয় সম্ভব হয়েছিল। সুস্থ সামাজিকরণ না থাকলে শুদ্ধাচার ব্যর্থ হতে পারে। উচ্চমানের নৈতিকতার অধিকারী কোনো ব্যক্তি যদি তার পরিবার ও কর্মক্ষেত্র থেকে বিচ্ছিন্ন থাকে, তবে তার কোনো অর্জন তার মূল্যায়নে কখনোই পূর্ণতা পাবে না। তাই সুস্থ সামাজিকরণ নিশ্চিত করে ব্যক্তি তার নৈতিকতা ব্যবহার করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে অবদান রাখতে পারে। সুস্থ সামাজিকরণ মানুষের শিক্ষা, শুদ্ধাচার, জীবনের প্রয়োজনীয় দক্ষতাগুলো অর্জন করতে সহায়তা করে। আমরা বলছি সুস্থ সামাজিকরণ ছাড়া শুদ্ধাচার তো সম্ভবই নয়। আর যদি হয়, তাহলে আমরা তো এই ছোটবেলা থেকে শুদ্ধাচার চর্চা করছি, তাহলে এখনো কেন শিখতে পারছি না? প্রতিপক্ষ শুদ্ধাচার চর্চায় উৎকৃষ্ট জীবনের মূল। শুদ্ধাচার চর্চা তখনই সমাজের উপকার আসে যখন তার সামাজিকরণের মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিপক্ষ, তাই আমরা বলছি শুদ্ধাচার নয়, সমাজীকরণই একমাত্র উপায় উৎকৃষ্ট জীবনের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মানিয়া জামান লুবাকে। এ পর্যায়ে পক্ষ দলের দলনেতা কাজী রিদওয়ানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার সুর ধরেই বলছি। আপনারা বললেন সামাজিকীকরণের কথা, যেটা পরিবার শিক্ষা দেবে। সেই সামাজিকীকরণটা যে পরিবার শিক্ষা দেবে, এই শিক্ষাটা তো শুদ্ধাচারের অন্তর্ভুক্ত। মাননীয় মডারেটর, কিভাবে সেটা শুদ্ধাচারের অন্তর্ভুক্ত হবে না? মাননীয় মডারেটর, সামাজিকীকরণে আমাদের কি শিক্ষা দেয়? সমাজগত ব্যবস্থা শিক্ষা দেয়, সমাজে গড়ে তোলা শিক্ষা দেয়, সমাজে একত্রবদ্ধতা শিক্ষা দেয়। সেই একত্রবদ্ধতা আমাদের কিভাবে গড়ে উঠবে? আমাদের মধ্যে সততা, নিষ্ঠা, তার মাধ্যমে। আর এই সততা, নিষ্ঠা, এগুলোই তো আমাদের শুদ্ধাচার শিক্ষা। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলে এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম।
মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে একমাত্র শুদ্ধাচার চর্চার মাধ্যমে উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা বিষয়টি এত সুন্দর যুক্তি দিয়ে গেছেন এবং দ্বিতীয় বক্তা এত বিশ্লেষণ করার পরেও আমার প্রতিপক্ষ বন্ধুরা কেন যে একমাত্র শুদ্ধাচার চর্চার মাধ্যমে উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব এটা মেনে নিতে এত বোধগম্য আমার মনে হচ্ছে না। মাননীয় মডারেটর, এই যাবৎ কালে যত জ্ঞানী গুণী জন এসেছেন আমাদের মাঝে প্রত্যেকেই ছিলেন শুদ্ধাচার চর্চার উৎকৃষ্ট উদাহরণ, আর তাদের শুদ্ধাচার চর্চার দ্বারা তাদের কাজ কর্মের ফল আজ আমাদের কাছে স্মরণীয় হয়ে রয়েছে। মাননীয় মডারেটর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, গৌতম বুদ্ধ, মাদার তেরেসা সহ আরো অনেক জ্ঞানী গুণী ধর্মীয় গুরুজন রয়েছেন, তাদের জীবন ব্যবস্থার প্রতিটি স্পর্শেই শুদ্ধাচার চর্চার কথা বলেছে। মাননীয় মডারেটর, প্রতিটি ধর্মই এসেছে মানুষের কল্যাণে, করণীয় বর্জনীয় ব্যাপারে দিয়েছে প্রয়োজনীয় দিক নির্দেশনা। ধর্ম কি? সাহাবীদের এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্ম মানে সদাচার, আর মানুষ সদাচারী হয় তখনই যখন তার প্রতিটি ক্ষেত্রে শুদ্ধাচার চর্চা জারি থাকে। মাননীয় মডারেটর, বিগত কিছু বছরের বর্ণাঢ্য কিছু ঘটনার দিকে লক্ষ্য করি। 2013 সালের 16 আগস্ট বাবা পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও মা সরকার রহমানকে নিজ হাতে হত্যা করা ঐশী রহমানের কথা আমরা এখন ভুলতে পারিনি, যেখানে এত বিলাসী জীবনযাপনে অভ্যস্ত থাকা সত্ত্বেও তার বাবা মাকে বলি হতে হয়েছিল তার হাতে কেন? মাননীয় মডারেটর, নেশার জন্য। এটি কি কোনোভাবে শুদ্ধাচার চর্চার অবাধ নয় প্রতিপক্ষ বন্ধু? মাননীয় মডারেটর, বইয়ের শিক্ষার্থী আজাদকে কত নির্মমভাবে তার সহপাঠীরা হত্যা করেছিল। মাননীয় মডারেটর, সেখানে বইয়ের শিক্ষার্থী যতগুলো বইয়ের শিক্ষার্থী আছে সকলে কিন্তু সারা দেশের মধ্যে সবথেকে উচ্চ লেভেলের শিক্ষার্থী। মডারেটর, তারপরে তারা এত উচ্চ শিক্ষার পরও তাদের মধ্যে শুদ্ধাচার চর্চা ছিল না দেখে মডারেটর তাদের সহপাঠীকে তারা হত্যা করেছিল। মাননীয় মডারেটর, পড়াইবস্তে সেই হৃদয় বিদারক ঘটনা এখন আমাদের হৃদয়কে আতঙ্কিত করে, যেখানে কিশোর বয়সী ভাই তার আপন ছোট বোনকে হত্যা করেছিল, তাও কেন প্রতিপক্ষ বন্ধু? শিশু বয়সী বোনটিকে কারণে বাবা মায়ের কাছে তার আদর কমে গেছে। এই হিংসার বশীভূত হয়ে কি কোনোভাবে শুদ্ধাচার চর্চার অবাধ প্রতিপক্ষ বন্ধু? প্রশ্ন রাখলে প্রতিপক্ষ বন্ধুদের কাছে আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, নৈতিক অন্তঃসার শূন্যতাকে আমরা যদি হিমশৈলের সাথে তুলনা করি তাহলে আমার অমানবিকতার এই ঘটনাগুলো সেই হিমশৈলের শুধু মাথাটুকু। মাননীয় মডারেটর, শুদ্ধাচার চর্চা বিষয়টি গুরুত্ব অনুধাবন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার অধীনে সকল অঙ্গিক শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগারে শুদ্ধাচার চর্চার বইটি অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে। প্রধান একমাত্র কারণ শিশু, কিশোর, তরুণ, যুব সমাজের মধ্যে শুদ্ধাচার চর্চার সঞ্চালিত করার লক্ষ্যে এই নির্দেশনা নেওয়া হয়েছে। মাননীয় মডারেটর, তাই আমি আমার প্রতিপক্ষ বন্ধুদের বলবো, প্রতিপক্ষ বন্ধুরা আপনারা আমাদের সাথে কণ্ঠে মিলিয়ে বলবেন, একমাত্র শুদ্ধাচার চর্চার মাধ্যমে উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা কাজী রিদওয়ানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা সামজিদা মেহের নাহিদাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। প্রতিপক্ষ দলের কথা যুক্তি খণ্ডন করে দেবো। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বললেন যে সত্যের পথ ধরে চলবে। আমার মনে হচ্ছে আপনি সত্যের পথ ধরে শুধু ভালো না, কি শিখাবে আপনাকে সেই সত্যের পথ? আপনার পরিবার শিখাবে, শিক্ষা প্রতিষ্ঠান শিখাবে, যা সামাজিককরণের মূল উপাদান। এরপর আমি শুধু বলে গেছি যে ঘুষ, দুর্নীতি। এখন আমার কথা আপনি সরকারি কর্মচারী, পুলিশ উদাহরণ দিয়ে গেলেন যারা শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করেছে। এই প্রত্যেকটা সরকারি কর্মচারীকে তো সরকারি কাজে ট্রেনিং নেয়, তখন তাদেরকে নৈতিকতা এবং সুশাসন করতে হয়। নৈতিকতা এবং সুশাসন করার পরেও তারা একটা নৈতিকতা বিবর্জিত কাজ করছে। এর কারণ হলো তারা পরিবার থেকে সেই সামাজিককরণের শিক্ষা পায়, যে শিক্ষা তারা পরিবার থেকে পায়, যাকে হুট করে তাদেরকে কিভাবে শুদ্ধাচার চর্চার মধ্যে ঢুকাবে সেটা আপনি ব্যাখ্যা করে যান। আজকে আমরা মূল বক্তব্য আছি। আজকে আমাদের বিতর্কের মঞ্চে আমরা যখন উঠেছি এবং আমরা আমাদের বক্তৃতা শুরু করছি, প্রত্যেকেই আমাদের মডারেটর এবং বিচারক মণ্ডলীকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়েছি, যেটা এসেছে আমাদের বিশ্বাস এবং সামাজিক প্রথা থেকে, যেটি না করলে আমাদের আজকে আচরণ অসম্পূর্ণ থাকবে। এটি আমাদের উৎকৃষ্ট এবং কাঙ্ক্ষিত জীবনকে সাহায্য করে, যা আমরা পাই সুষ্ঠু সামাজিকীকরণের মাধ্যমে, শুধু শুদ্ধাচার চর্চার মাধ্যমে নয়। সুতরাং মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্কের বিষয় একমাত্র শুদ্ধাচার চর্চার মাধ্যমে উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব। আমি ব্যাপক এবং বিস্তৃত জীবনকে আপনারা শুধুমাত্র একটি জিনিস চর্চার মাধ্যমে সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন, সেটা ভেবে আমার জন্য কষ্ট হচ্ছে। আমরা বলবো শুধু শুদ্ধাচার চর্চা নয়, বরং সুষ্ঠু সামাজিকীকরণের মাধ্যমে উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব। জন্ম
অভিজ্ঞতা অর্জন করি, যে অভিজ্ঞতা সমন্বয়ে আমরা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠি। এই অভিজ্ঞতা আমরা পাই পরিবার, সমাজ, রাষ্ট্র, সামাজিক প্রতিষ্ঠান, আইন থেকে। তাই সামাজিক গ্রহণের অংশ আমাদের মডারেটর কিশোর বয়সে আমরা অনেকেই প্রেম করেছি, সেটি অবশ্য অনেকে টেকেও ছিল, অনেকে টিকেছে। তারপর যখন আমরা বড় হই, যুব বয়সে বুঝতে শিখি, তখন আমাদের পছন্দের মেয়েটি যখন আমাদের জিজ্ঞাসা করে তুমি কি আমাকেই ভালোবাসো বা আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবেসেছো, তখন আমাদের উত্তর কি হয়? না বাবু, তুমি আমার প্রথম, তুমি আমার চর্চা। আমাদের সমাজে শুদ্ধতার চর্চা আমরা যেহেতু করতে পারছি না, এইটা আমাদের একটা কৌশলী আচরণ করছে। আমরা আমাদের প্রেমিক বা প্রেমিকা থেকে এই কৌশলী আচরণ আমরা শিখি পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে। এই কৌশলী আচরণ আমরা আমাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে কাজে লাগে। কিভাবে কাজে লাগে? ধরুন আপনি রাষ্ট্রের কোনো বড় পদে আছে, তখন আপনার পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আপনার সংযোগ স্থাপন করতে হবে। আপনি আপনার প্রতিবেশী রাষ্ট্র, আপনার শত্রু রাষ্ট্র, আপনার প্রতিযোগী রাষ্ট্র, সবার সাথে আপনি সুখ্যাত চর্চা করতে পারবেন। আপনার দেশের স্বার্থ ঠিক থাকবে বলুন? সুখ্যাতার চর্চা করে যুদ্ধে জয়ী হতে পারবে। প্রতিপক্ষ দলের সাথে সুখ্যাতার চর্চা করে যুদ্ধে জয়ী হবে হতে পারবেন না, সম্ভব না। সিপাহী বিপ্লবের সময় যে বিপ্লবী সিপাহীরা ছিলেন, তারা যদি ইংরেজদের দেওয়া নিয়ম কানুন আইন মেনে সুখ্যাতার চর্চার চেষ্টা করত, উৎকৃষ্ট জীবনধারণের চেষ্টা করত, তাহলে আজকে আমরা এই বিপ্লবের মঞ্চে দাঁড়াতে পারতাম। আমাদের প্রতিপক্ষে একটা প্রশ্ন, যে আপনারা আমাকে এমন একজন মানুষ দেখান যে শুধুমাত্র সুখ্যাতার চর্চা করে উৎকৃষ্ট জীবন পেয়েছে, দেখাতে পারবেন না। কারণ কোনো মানুষ নেই, কারণ সুখ্যাতার চর্চা করে পরিবার, সমাজ, আইন, রাষ্ট্র সকল কিছু মিলে আমাদের একটা জীবন, সেই জীবন সেটাকে আমরা যখন সমন্বয় করতে পারি, তখনই আমরা একটা উৎকৃষ্ট জীবন পাই। শুধুমাত্র সুখ্যাতার চর্চার মাধ্যমে উৎকৃষ্ট জীবন পাওয়া সম্ভব হয়। মানে সমাজে রাষ্ট্রীয়ভাবে সুখ্যাতার চর্চা করা হয়, সুখ্যাতার চর্চার পুরস্কার দেওয়া হয়। আমরা দেখি আমাদের সাবেক প্রধানমন্ত্রী পিয়নে 400 কোটি টাকার মালিক। এখন সাবেক মন্ত্রী পিয়ন যখন 400 কোটি টাকার মালিক হয়, আমাদের সুখ্যাতার চর্চা আসলে কোথায় হচ্ছে? মানে বিষয়টাকে পুলিশের সাবেক আইনজীবী সুখ্যাতার পুরস্কার পেয়েছিলেন এবং শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হয়েছেন, এবং সেই আইনজীবীর বর্তমান অবস্থা আমরা জানি। এবং আপনারা এই সুখ্যাতার চর্চা করে উৎকৃষ্ট জীবন পাওয়ার কথা বলছেন, বলে আমরা আপনাদের কখনো এক করবো। আমরা এই ধরনের সুখ্যাতার জীবন চাই না। আমাদের সমাজে বলি স্বাভাবিকরণের অভাবে মানুষের জীবন আসলে নরক হয়ে যায়। কিন্তু একটা প্রতিপক্ষ করে দ্বিতীয় কথা বলে, তৃতীয় কথা বলে গেছে ঐশীর কথা। ঐশীর কথা যখন আসছে তখন বলি ঐশী কেন বিপথে গিয়েছে? খারাপ বন্ধু, তারপর বাবার সাথে সম্পর্ক খারাপ ছিল, প্রপার প্যারেন্টিং এর অভাব এবং একটা খারাপ বন্ধু সুস্থ সামাজিকীকরণের অংশ। তখন আপনি সুস্থ সামাজিকীকরণ হবে, তখন যুক্তি খণ্ডনের জন্য উভয় দলের দলনেতা 2 মিনিট করে সময় পাবে। 1 মিনিট পর সতর্ক ঘন্টা বাজবে এবং 2 মিনিটের মধ্যে তার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে হবে। আমি 2 দলের দলনেতার দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, যুক্তিতর্ক খণ্ডনের জন্য উভয় দলের দলনেতা 2 মিনিট করে সময় পাবে। 1 মিনিট পর সতর্ক ঘন্টা বাজবে এবং 2 মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করতে হবে। এ পর্যায়ে পক্ষ দলের দলনেতা কাজী রিদওয়ানকে তার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার যুক্তিপূর্ণ সুযোগ দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা আজ এই বিতর্কের মঞ্চে বসে আছে ঠিকই, কিন্তু তাদের মন হয়তো আছে অন্য কোথাও। কারণ মাননীয় মডারেটর, যেখানে শুদ্ধাচারের সংজ্ঞার ভিতরেই বলা হয়েছে শুদ্ধাচার হলো ন্যায়পরায়ণতা, নৈতিকতা, সত্যতা, দেশপ্রেম সহ অন্যান্য সকল শুদ্ধ গুণাগুণের আচার, সেখানে তারা কিভাবে সত্যতা বা সামাজিকীকরণকে শুদ্ধাচারের বিরুদ্ধে নিচ্ছে তা আমার বোধগম্য হচ্ছে না। মাননীয় বন্ধুরা মুক্তিযুদ্ধের কথা বলে গেলেন, আমরা মেনে নিয়েছি মুক্তিযুদ্ধের কথা। মাননীয় সেই মুক্তিযুদ্ধে যে দেশপ্রেম, সেই দেশপ্রেম কি আমাদের কোনোভাবে শুদ্ধাচারের বিপক্ষে? মাননীয় মডারেটর, সেই দেশপ্রেম শুদ্ধাচারের অংশ। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধু বলে গেলেন, আমি ওই সেই কথা বলাতে তিনি বলে গেলেন যে তার অন্যান্য বন্ধুদের সঙ্গ পেয়েছে। মাননীয় মডারেটর, আপনি পরিবার থেকে যে শিক্ষাটা পেয়েছেন, সেই শিক্ষাটা যদি শুদ্ধ চর্চা করেন, তাহলে কিন্তু আপনি অন্যভাবে আপনার অন্য বন্ধুদের মাধ্যমে
পথভ্রষ্ট হতে পারবে না মাননীয় ডক্টর। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে শুদ্ধাচার হচ্ছে আমাদের সকল শিক্ষারই মূল উদ্দেশ্য, এবং এই সকল শিক্ষারই আচারই হচ্ছে আমাদের শুদ্ধ আচার, যা শুদ্ধাচার। তাই মাননীয় ডক্টর আমি বলে যাচ্ছি একমাত্র শুদ্ধাচারের মাধ্যমেই আমাদের উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব। ধন্যবাদ মাননীয় ডক্টর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কাজী রিদওয়ানকে। এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা সানজিদা মেহের নাহিদাকে তার যুক্তিতর্ক উপস্থাপনের অনুরোধ করছি। প্রথমত প্রতিপক্ষ দলের দলনেতা বলেন শুদ্ধ চর্চার কথা। আপনারা শুনলেন যে শুদ্ধ চর্চা করবেন, অবশ্যই কোথা থেকে শিখবেন? কি শেখাবে শুদ্ধ চর্চা আপনাকে? পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্র, রাষ্ট্রীয় আইন, এই সব কিছুই সামাজিকীকরণের অংশ, সুষ্ঠু সামাজিকীকরণের অংশ। আপনি বলে গেলেন তাই আপনাদের শুদ্ধতার চর্চা করবেন, এই শিক্ষা আপনি কোথা থেকে পাবেন? আপনাকে কে দেবে? এই সামাজিকীকরণের যে উপাদানগুলো আছে এগুলো ছাড়া আপনি শুদ্ধতার চর্চা কিভাবে করবেন, কোথা থেকে করবেন? মানে সবাই আমার প্রতিপক্ষ দলের বক্তারা বলে গেলেন যে বর্ণ বৈষম্য অসৎ ব্যবস্থা, এই অসৎ ব্যবস্থায় যারা আমরা বর্ণ বৈষম্য জন্মের পর থেকে শিখে আসছি তারা, তাদেরকে আপনি হুট করে শুদ্ধাচার চর্চার মাধ্যমে সেটা আচরণগত পরিবর্তন আপনি কিভাবে করবেন সেই রাস্তা আপনারা দেখিয়ে জানবেন। এবং আমাদের প্রথমত লিখিতটা আপনি যতগুলো প্রশ্ন করেছে আপনারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি। ওই শুদ্ধাচার চর্চা আমরা সবসময় ছিল পরিবার থেকে। আপনারা সেই দেখাননি যে পরিবার বাদ দিয়ে বা আপনি কিভাবে শুদ্ধতার চর্চা করবেন। আপনি বলেন বইয়ের শিক্ষার্থীর কথা, বইয়ের শিক্ষার্থী সর্বোচ্চ জ্ঞানী সেটার কথা বলেন, সেটা জ্ঞানের স্বাক্ষর রেখে বইতে ভর্তি হচ্ছে, ঠিক আছে। শিক্ষাটা প্রাথমিক শিক্ষাটা কোথায় শুরু হচ্ছে? পরিবার থেকে। তার বাবা মা যখন শিখিয়েছে বন্ধুর সাথে এমন আচরণ করবো, অমন আচরণ করবে, তখন সেই শিক্ষাটা যখন সে পাবে তখন তার সুস্থ সামাজিকীকরণ হবে, যেটা সেটা ভবিষ্যৎ জীবনের কাজে লাগাতে পারে। মানে সভাপতি এটা একটা বড় উদাহরণ হলো সততা স্টোর। দুর্নীতি দমনের কমিশনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে সততা স্টোর চালু করা হয়েছিল, কিন্তু সেগুলো এখনো পর্যন্ত টিকেনি। কেন টিকেনি? আমাদের মধ্যে যে আপনাদের কথা বলছিল শুদ্ধতা নেই। শুদ্ধতা কেন নেই? সেই শুদ্ধতার শিক্ষা আমরা পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে পাবো, সেটা আমরা পাই। অর্থাৎ শুদ্ধতার চর্চা করার আগে আমাদের দরকার সুস্থ সামাজিকীকরণ। তা আমরা বলতে সুস্থ সামাজিকীকরণ পারে আমাদের উৎকৃষ্ট জীবন দিতে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা সানজিদা মেহের নাহিদাকে। সুন্দরী, আমরা অত্যন্ত আকর্ষণীয় বিতর্ক উপভোগ করলাম। আমাদের বিতর্কের বিষয় ছিল একমাত্র শুদ্ধাচার চর্চার মাধ্যমে উৎকৃষ্ট জীবন গড়ে তোলা সম্ভব। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী নিশ্চয়